This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি চাই চাকরি চাই চাকরি চাই কিন্তু চাকরি পাই কোথা? এ রাজ্যের ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মী আর তাদের দুর্ভাগা পরিবার হন্যে হয়ে এই প্রশ্নের উত্তরটাই তো খুঁজে চলেছেন। সিবিআই এর একটা তালিকা আছে যার ভিত্তিতে ১৯,০০০ যোগ্য আর বাকিরা নাকি অযোগ্য। তাহলে সেই প্রায় ৭,০০০ অযোগ্যদের জন্য সবার চাকরি যাবে কেন? উত্তর মিলছে না কোনোভাবেই। আজ অবশ্য মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে কথা বলেছেন, তাদের কথা শুনেছেন এবং অনেক কিছু আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে চিড়ে ভিজবে কি? ভলান্টিয়ার সার্ভিসেসের আবেদন জানানো হয়েছে, স্কুলে ফেরার কথাও বলা হয়েছে, কিন্তু স্থায়ী চাকরি সেটা মিলবে কবে? আইনি পথে সেটা আদৌ সম্ভব? মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন সেটা কি বাস্তবে করা আদৌ সম্ভব, নাকি এগুলো সবটাই রাজনৈতিক ভাওতাবাজি? ২৬শে ভোটের আগে চাকরিহারারা কি রাজনৈতিক দাবার বোরে? কেউ কি দেখাতে পারবে ভানুমতির খেল? উত্তর খুঁজবো আজকের স্পেশাল 9-এ। আজকের স্পেশাল আশ্বাসের ভবিষ্যৎ, আপনাদের সঙ্গে আমি মঞ্চিতা। আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিল না, আমার কোনোদিন। আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। ভলেন্টারিলি সার্ভিস করুন। ভলেন্টিয়ারি সার্ভিস আমরা দেব না। আমরা কেন ভলেন্টিয়ার হিসেবে যাব? আমাদের কাছে কিন্তু কোনো কিছুর ক্ল্যারিটি নেই। সৎ পথে থেকে খেটে পাওয়া চাকরিটা চলে গেছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী। দুর্নীতি দৌরাত্মে চূড়ান্ত অনিশ্চয়তায় ভবিষ্যৎ। আদৌ স্কুলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রীতিমতো অনিশ্চিত। আর এই আবহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের মুখোমুখি মুখ্যমন্ত্রী। যোগ্যদের পাশে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই। আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। কেউ দেবেন না, আমি ভাই বোনেদের বলবো কেউ দিবেন না। মুখ্যমন্ত্রীর যুক্তি আইন মেনে এগোনোর জন্য এমন প্রস্তাব, কিন্তু তার যৌক্তিকতা নিয়ে তো বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন একের পর এক চাকরিহারা, যারা এসেছিলেন ভরসা পেতে, আশার খোঁজে। ভলেন্টিয়ার সার্ভিস এই মুহূর্তে আমরা কোনো মতেই রাজি নয়, কারণ আমরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছি। যেমন মর্যাদা সম্পন্ন ছিলাম সেই যোগ্য হিসাবে আমরা যেতে চাই। অ্যাজ এ ভলেন্টিয়ার আমরা আমাদের চাকরিতে যেতে বলছে। কোনো শিক্ষক মহল ভলেন্টিয়ার টিচার হতে রাজি নন। বিতর্ক এখানে থামেনি। মুখ্যমন্ত্রীর আর এক প্রস্তাব ঘিরে জল আরও ঘুলিয়েছে। ইন্ডোরের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। চাকরিহারারা বুঝে উঠতে পারছেন না কিভাবে 2 মাস পুষিয়ে দেবেন। এর অর্থ কি? ঘর পাই মানেটা কি? এটার মানেটা কি? তার মানে 2 মাস বেতন পাবো না, এরিয়ার দেবে পরে। তিনি সিভিক আমার হাতে আছে, তাতে আমাদেরকে পুষিয়ে দেবো। আমরা কিন্তু পুষিয়ে কিছু চাই না। ভলেন্টিয়ার হিসাবে যেতে চাই না বলেই তো এসছি। কেন একটা যোগ্য চাকরি পাতে হয়, কেন পার্মানেন্ট চাকরি পাতে হয়, কেন ভলেন্টিয়ার হয়ে যাব? ভলেন্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবক। বাংলায় সিভিক ভলেন্টিয়ার নিয়ে বিতর্ক তো কম নেই, যাদের কোনো নিয়োগপত্রই নেই। তবে কি স্থায়ী শিক্ষকের বদলে এবার স্কুলে স্কুলে ভলেন্টিয়ার শিক্ষক? বিতর্ক যে থামার নয়। সিভিক পুলিশ বা সিভিক আমরা দেখেছিলাম, এবার ভলেন্টিয়ার শিক্ষক। প্রথমে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভলেন্টিয়ারলি সার্ভিসের প্রসঙ্গ, আর সেই সময়টা বা তাদের 2 মাস পুষিয়ে দেওয়ার একটা বার্তা। এ নিয়ে বিভ্রান্তি, বিতর্কের মধ্যেই আবার মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বলছেন যে স্কুলে ফিরুন। সুপ্রিম কোর্টের কাছে চাইলেন যোগ্য অযোগ্যের তালিকা। এসব দেখে বিরোধীরা বলছে, যোগ্যদের তালিকা রাজ্য সুপ্রিম কোর্টে দিয়ে দিলে আর তো কোনো সমস্যা থাকতো না, এসব হতো না। এসব আসলে গুলিয়ে দেওয়ার কৌশল। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? জান না, আপনি আপনার কাজ করুন না। কেউ শিক্ষক, কেউ অশিক্ষক। চালের মধ্যে অসংখ্য কাঁকড় থাকায় এবং তা না বাঁচতে পারায় অযোগ্যদের জন্য যোগ্যদের উপরও পড়েছে কোপ। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই হাজার হাজার চাকরিহারা এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, আর তাদের নিজেদের কর্মস্থল অর্থাৎ স্কুলের ফিরে যাওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।
আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? নবম দশম শ্রেণীর 12,946 জন শিক্ষক, একাদশ দ্বাদশ শ্রেণীর 5,756 জন শিক্ষক, 2,483 জন গ্রুপ সি কর্মী এবং 4,550 জন গ্রুপ ডি কর্মীর চাকরি গিয়েছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের নিয়ে কি পদক্ষেপ হবে সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে স্পষ্ট কোনো নির্দেশ দেয়নি বিকাশ ভবন। আর এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী স্কুলে ফেরার আবেদন। মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ করব, ওরা যদি সৎ হন, পশ্চিমবঙ্গের গ্রামান্তরে বহু শিক্ষিত ছেলেমেয়ে আছেন, তারা ভলান্টারি সার্ভিস দেবেন, কিন্তু এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা গেছেন তারা নয়। ওরা যদি না পারেন আমার ওপর ছেড়ে দিন, পরীক্ষা করেই তাদের প্রত্যেকের যোগ্যতা প্রমাণ করতে হবে। হাজার হাজার শিক্ষক অশিক্ষকের ভবিষ্যৎ অথই জলে। কিন্তু এত ধোঁয়াশা অস্পষ্টতার মধ্যেও নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তার পরিকল্পনা সারা। সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। বলছেন যোগ্য অযোগ্য লিস্ট আমি সুপ্রিম কোর্ট থেকে আনতে যাবো, তো এসএসসি কে দিয়ে যোগ্য অযোগ্য লিস্ট বানিয়ে দিক সুপ্রিম কোর্টে। যোগ্যদের একটি পৃথক লিস্ট প্রকাশ করুন, এত দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। যোগ্য যদি লিস্টে দিয়ে দেন তাহলে তো সমস্যাটা মিটে যায়। মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। বিষয়গুলো ক্লিয়ার না, এবিসি পদ্ধতিগুলো তো একটু হলেও বলতে পারতেন, লোকানো পদ্ধতি তো চাই না আমাদের। আপনি কি আমাদের পরীক্ষার ব্যবস্থা করছেন, কি করতে চাইছেন আমাদের জন্য? আমাদের কাছে কিন্তু কোনো কিছুর ক্ল্যারিটি নেই। আর এই পরিস্থিতির জন্য চাকরিহারারা আঙুল তুলছেন সেই স্কুল সার্ভিস কমিশনের দিকে। আইনজ্ঞরা এসএসসির কথাই বলছেন, আর কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদের মুখে সমাধান সূত্র। স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না, এই তো ওয়েমার শিটগুলো পাবলিশ হয়ে যায়। ওয়েমার শিট পাবলিশ হয়ে গেলেই বোঝা যাবে কে সাদা খাতা, কে ভুল উত্তর দিয়ে ঠিক নম্বর পাওয়া, আর কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দিদি বলে অনুরোধ করছি যে দিদি ওইটা পাবলিশ করে দিন, কেন ওটা নিয়ে বসে আছেন? উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেঁটে যায়, কোনোভাবে যেন চাল এবং কাকর এই দুটোকে যেন আলাদা করা না যায়। আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে। চাল থেকে কাকর বাছার কি আর কোনো জায়গা আছে, নাকি এখনো সম্ভব? যে কাজটা করার কথা স্কুল সার্ভিস কমিশনে, তারা কি কিছু করবে? চাকরিহারারা এবার শেষ দেখতে চান। শেষ কি সত্যি দেখতে পাবেন চাকরিহারারা? বছরের পর বছর মামলা চলছে, এসএসসি সময় পেয়েছে অথচ যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি, নাকি করা হয়নি, তারা করতে চায়নি। সেই বিতর্ক তো মিটলো না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বঞ্চিতদের বৈঠকে। কয়েকটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন একটা বিষয়, যে যারা ভুক্তভোগীদের তাদের কতটা হয়রানি, ক্ষোভ, বিরক্তির উপাদান ছিল আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই চত্বরে। দেখুন, সকাল থেকে আমরা দেখিয়েছি যোগ্য হিসেবে যারা চিহ্নিত সেই বঞ্চিতদের তরফে এদিন সভার আয়োজন করা হয় নেতাজি ইন্ডোরে। সেখানে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি সভায় যাবেন। সভায় ঢোকার গেট পাস দেওয়ার উদ্যোগ নেয় ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন। তাদের নামেই তৈরি হয় গেট পাস, যা বিলি করা হয় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি সংগঠনের মাধ্যমে। অভিযোগ, হঠাৎ সেখানে গিয়ে পাস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন কয়েকজন অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা, আর সেই অযোগ্যরাই সোমবার সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে জড়ো হন। শহীদ মিনার থেকে যোগ্যদের মিছিল বাবুঘাট চত্বরে পৌঁছতেই মুখোমুখি হয়ে যায় দুপক্ষ। পাস নিয়ে রীতিমতো কারাকারি, ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজনও। মুখ্যমন্ত্রীর কথা মতো আমরা এসেছি, এখানে যদি এসে দেখি আবার সেই টেন্ডারটাই আমাদের সঙ্গে আছে, তাহলে আমাদের লাভটা কি হলো? আমরা যারা যোগ্য, আমাদের অ্যাডমিট কার্ডে দেখুন আমাদের ইনভিজিলেটরের সিগনেচার, আমাদের সিগনেচার আছে, এবং আমাদের যে ওএমআরটা আছে, ওএমআরে দেখুন আমাদের সিগনেচার এবং ইনভিজিলেটরের সিগনেচার সেম আছে। আমাদের জীবন শেষ, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমরা কি করবো আমরা জানি না, কালকে কি খাবো সেটা জানি না। আবার একবার আমাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন একজন অ্যাপ্লিকেশন জমা দিয়ে তাকে কিছু বলার চেষ্টা করেন।
পাল্টা তাকে প্রশ্ন করেন মমতা। স্টেডিয়ামের ভিতরের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে আর বিরোধী দলনেতার অভিযোগ যে তৃণমূলের অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। 12-14 হাজার লোক ধরে 7,000 কার্ড দিয়েছে। কাদাপাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক বলে একটা বিশেষ পাশের ব্যবস্থা করা হয়েছে, তারা কেউ চাকরি হারানো। তারা সব কলকাতা পুলিশের সিভিল ড্রেসের লোক, যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য এসছেন। কয়েক হাজার পুলিশই আছে। এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নন। বিরোধী দল তো এমন অভিযোগ করবে, কিন্তু বঞ্চিতদের মুখেও তো সেই একই অভিযোগ। শিক্ষা সেলের লোকেরা ঢুকে যাচ্ছে, যারা অযোগ্য ক্যান্ডিডেট আছে তৃণমূল শিক্ষা সেলের লোকরা এটাকে এই কাজটা করছে। মানে পাশে আপনার যোগ্য ক্যান্ডিডেটদের পাওয়া যাচ্ছে, তার ভেতরে ঢুকে পড়েছে, তারা অলরেডি জায়গা নিয়ে বসে আছে, আর আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট পাশ নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এদিকে এই পাস বিতর্কে নাম জড়িয়েছে তৃণমূলের শিক্ষা সেলের। নেতাজি ইন্ডোরে কি দেখা গেল, যারা নিজেদের স্বেচ্ছাসেবক বলে ঢুকে গেছেন তারা তো আমাদের ক্যামেরা দেখে রীতিমতো পালালেন। আপনারা কি 2016 ক্যান্ডিডেট? না, আমরা স্বেচ্ছাসেবক, আমাদের ইয়েতে এসেছি। কোথা থেকে এসেছেন? কিসের স্বেচ্ছাসেবক? আপনারা কিসের স্বেচ্ছাসেবক? দাদা আপনারা কি ক্যান্ডিডেট 2016? তাহলে আপনারা এখানে, কারণ আজকে তো খালি 2016 যারা তাদেরকেই ম্যাডাম ডেকেছেন। দাদা আপনারা কি 2016 ক্যান্ডিডেট? তাহলে আপনারা কারা? দাদা আপনারা কি ধরনের স্বেচ্ছাসেবী হিসেবে এসেছেন এখানে, একটু কাইন্ডলি যদি বলেন। হ্যাঁ, অযোগ্যদের নাম নিয়ে যারা ইন্ডোরে, তারা মুখ লুকোতে ব্যস্ত। যোগ্যদের কি হবে তা এখনো অজানা। এসব দেখে বঞ্চিতরা বলছেন যে তারা যে রাজনীতির বোরে হয়ে গেলেন। আমাদেরকে নিয়ে রাজ্য সরকারও যেমন খেলা খেলেছে বলেই আজকে আমরা এই পজিশনে। আর এখন বিরোধী রাজনৈতিক দল হোক আর যে কোনো রাজনৈতিক দল, সবাই মিলেই তো খেলছে। আমরা তো এখন ভোট ব্যাংক। তার মানে চাকরিহারাদের একাংশ বলছেন যে তারা এখন রাজনীতির ঘুঁটি। এই নিয়ে বিতর্ক যাই থাক, রাজনীতি কিন্তু থেমে নেই। চাকরি বাতিল ইস্যুতে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার হলো। বিজেপির যুব সংগঠনের তরফে আজ কালীঘাট চলোর ডাক দেওয়া হলো। এক্সাইড মোড়ে বিক্ষোভ শুরুর আগেই চলল ধরপাকড়। প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ। এমনকি পোর্ট ট্রাস্টের অফিসের ভিতরেও জোর করে ঢোকার চেষ্টার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পোর্ট ট্রাস্ট চত্বর থেকেই বিজেপির যুব মোর্চার সদস্যদের গ্রেফতার করে পুলিশ। পরে এক্সাইড মোড়েও তুলকালাম, আর সেখানেই সাংবাদিকদেরও হেনস্থা করা হয়। টিভি9 বাংলার সাংবাদিক সৌরভ দত্তের কলারে হাত পুলিশের। বুম, পুলিশ কর্মীরা, পদস্থ পুলিশ কর্মীরা বুম কেড়ে নিচ্ছেন, হাত থেকে বুম কেড়ে নিচ্ছেন, বুম কেড়ে নিচ্ছেন। টিভি9 বাংলার প্রতিনিধিকে পুলিশের নিগ্রহ নিন্দা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ তখনই শাসক দল করে যখন শাসক দল বুঝতে পারে যে তার সময় ঘনিয়ে এসেছে। বিগত কয়েক মাসে বেশ কয়েকবার বা কয়েক বছরে বলা ভালো, বিভিন্ন হাউজের সাংবাদিকদের উপর হামলা হয়েছে, পুলিশি অত্যাচার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। মনে করে দেখুন, সিপিএমের যখন শেষ সময়টা চলে এসেছিল, সিপিএমও এই ধরনের কার্যকলাপ করত। এটা একটা ইন্ডিকেশন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে চলে যাওয়ার সময় এসে গেছে। আর এই তপ্ত পরিস্থিতির মধ্যে যোগ্যদের জন্য ময়দানে থেকে যাওয়ার বার্তা দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। পতাকা ছাড়াই সেই কর্মসূচির ডাকও দেওয়া হয়েছে। এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ
জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। যদিও বিরোধী দলনেতার এই হুঙ্কার নিয়ে কটাক্ষের সুর শাসক দলের গলায়, পাল্টা চ্যালেঞ্জও রয়েছে। তারা শুভেন্দুর কাছে যাননি, শুভেন্দুর লোক গেটে এবার এদিকে আসুন এদিকে আসুন। আপনি দেখবেন হাইওয়ের পাশে ওই বিভিন্ন যে ইয়েগুলো থাকে, যে দোকানগুলো থাকে, তাদের দু একজন করে লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে, সন্ধ্যের পর টর্চ দেখায় যে কাইন্ডলি এখানটা আসুন এখানটা আসুন। যারা মুখ্যমন্ত্রীর ওখান থেকে ফিরছিলেন, হয়তো কারুর তেষ্টা পেয়েছে বা একটু বসলে কোথাও ভালো হয়, তো তাদেরকে ওটা দেখাচ্ছিলেন এই জায়গাটা একটু আসুন, এখানে একজন কথা বলবেন, এখানে বসুন, ডেকে নিয়ে গেছে কয়েকজনকে। মানে শাসক হোক বিরোধী হোক, যোগ্যদের কাছে লোক হওয়ার পুরো দমে একটা চেষ্টা কিন্তু রাজনীতিকদের মধ্যে রয়েছে। কিন্তু তারপরও বঞ্চনা থেকে মুক্তি কোথায়? একটু আগেই এক চাকরি প্রার্থী বলছেন যে তারা এখন রাজনীতির বোরে, 26-এর মহাযুদ্ধের আগে এদের নিয়ে টানাটানি যে বাড়বে তার নতুন কি? কিন্তু চাকরিটা কি আদৌ মিলবে? কবে মিলবে? কিভাবে যোগ্য অযোগ্য নির্দিষ্ট করে বাছাই হবে? এসএসসি দায়িত্বটা নেবে তো? রাজ্য প্রশাসন দায়টা ঝেড়ে ফেলবে না তো? অবশ্যই আমাদের নজর থাকবে। স্পেশাল 9 আজকের মতো এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হবে, সঙ্গে থাকুন।